নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুমিত চ্যাটার্জি। আজকে আবার আপনাদেরকে আমার ভিডিওর মধ্যে অনেক অনেক স্বাগত। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গ্রহদের তুঙ্গস্থ এবং নিচস্থ স্থান নিয়ে। কোন কোন রাশিতে গিয়ে কত অংশের মধ্যে গ্রহগণ তুঙ্গস্থ হয় এবং নিচস্থ হয়ে থাকে, তুঙ্গস্থ গ্রহগণ কি ফল প্রদান করে এবং নিচস্থ গ্রহগণ কি ফল প্রদান করে থাকে। তুঙ্গস্থ গ্রহ সর্বাধিক শুভ ফল প্রদান করার চেষ্টা করে এবং নিচস্থ গ্রহ সর্বাধিক অশুভ ফল সূচিত করে থাকে। সেগুলিকে আমরা কিভাবে বুঝব? তাহলে দেখা যাক যে প্রথমে আমরা একটি জন্ম ছককে এঁকে নেব। এই হলো একটি জন্ম ছক। এই জন্ম ছকের মধ্যে আমার আগের ভিডিওগুলির মধ্যে আমি আপনাদেরকে বলেছিলাম যে কোনটা কোন রাশি। এটা মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ এবং মীন। তো এইভাবে প্রথমে আমাদের 12টি রাশির নামগুলিকে লিখে নিতে হবে। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ এবং মীন। এই হলো 12টি রাশির নাম। এরপর 9টি গ্রহ বলেছিলাম: রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু এবং কেতু। এইখানে কিন্তু কোনটা ছায়াগ্রহ এবং কোনটা প্রধান গ্রহ এইটা কিন্তু বিষয় নয়। মনে রাখতে হবে আমাদের 9টি গ্রহ এবং 9টি গ্রহ কোন কোন রাশিতে গিয়ে তুঙ্গস্থ হচ্ছে এবং নিচস্থ হচ্ছে কত অংশের মধ্যে। এই যে এরিয়াটা আপনারা দেখছেন, এই যে এরিয়াটা এখান থেকে এই অবধি যে এরিয়াটা আপনারা দেখছেন, সমগ্র এরিয়াটার মান হচ্ছে 30 ডিগ্রি। প্রত্যেকটি ঘরের মান 30 ডিগ্রি করে। ঠিক আছে, প্রত্যেকটি ঘরের মান 30 ডিগ্রি। এইগুলিকে প্রথমে আপনাদেরকে কিন্তু লিখে নিতে হবে। প্রত্যেকটি ঘরের মান মেষ থেকে মীন পর্যন্ত 30। ঠিক আছে, প্রত্যেকটি ঘরের মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে 12টি রাশি ভালো করে বুঝুন। 12টি রাশি, 9টি গ্রহ। 9টি গ্রহ কোন কোন ঘরে গিয়ে তুঙ্গস্থ হচ্ছে এবং নিচস্থ হচ্ছে। গ্রহগণ যখন তুঙ্গস্থ হয়, আবারও বলে দিচ্ছি, গ্রহগণ যখন তুঙ্গস্থ হয় সে সর্বাধিক শুভ ফল প্রদান করার চেষ্টা করে এবং গ্রহগণ যখন অশুভ হয়ে থাকে তখন কিন্তু সে সর্বাধিক অশুভ ফল প্রদান করার চেষ্টা করে থাকে। তাহলে এই তো প্রত্যেকটি ঘর দেখলেন 30 ডিগ্রি করে, তাহলে 12 × 30 = 360 ডিগ্রি একটি রাশিচক্রের মান। সমগ্র রাশিচক্রের মান হচ্ছে 360 ডিগ্রি। 30 × 12 করলে 360 ডিগ্রি হয়। তাহলে এরপর আমরা দেখে নেব যে কোন কোন গ্রহ কোন কোন রাশিতে গিয়ে তুঙ্গস্থ হচ্ছে এবং নিচস্থ হচ্ছে। প্রথমে আসছে রবি। রবি মেষ রাশিতে তুঙ্গস্থ হয়। কত থেকে কত ডিগ্রির মধ্যে? না 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রির মধ্যে রবি কিন্তু তুঙ্গস্থ হয়। রবির পর আসছে চন্দ্র। চন্দ্র বৃষ রাশিতে 0 ডিগ্রি থেকে 3 ডিগ্রি পর্যন্ত তুঙ্গস্থ হয়। চন্দ্রের পর আসছে মঙ্গল। মঙ্গল মকর রাশিতে 0 ডিগ্রি থেকে 28 ডিগ্রি পর্যন্ত তুঙ্গস্থ হয়। মঙ্গলের পর আসছে বুধ। বুধ কন্যা রাশিতে 0 ডিগ্রি থেকে 15 ডিগ্রি পর্যন্ত তুঙ্গস্থ হয়। বুধের পর আসছে বৃহস্পতি। বৃহস্পতি কর্কট রাশিতে 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি পর্যন্ত তুঙ্গস্থ হয়। বৃহস্পতির পর আসছে শুক্র। শুক্র মীন রাশিতে 0 ডিগ্রি থেকে 27 ডিগ্রি পর্যন্ত তুঙ্গস্থ হয়। শুক্রের পর আসছে শনি। 0 ডিগ্রি থেকে 20 ডিগ্রি পর্যন্ত তুঙ্গস্থ হয়। শনির পর আসছে রাহু। রাহু মিথুনে
30 ডিগ্রি থেকে 20 ডিগ্রি পর্যন্ত তুঙ্গস্থ হয় এবং তার ঠিক সমসপ্তম, রাহুর ঠিক সমসপ্তমে কেতু 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি পর্যন্ত তুঙ্গস্থ হয়। তো এইভাবে কিন্তু আমাদেরকে কোন কোন গ্রহ কোন কোন রাশিতে গিয়ে তুঙ্গস্থ হচ্ছে এবং কত অংশ থেকে কত অংশের মধ্যে তুঙ্গস্থ হয়ে থাকে। সাপোজ ধরা যাক এটি একটি জন্মছক, ধরে নেওয়া যাক এটি কারোর জন্মছক। এটি কারোর জন্মছক। রবি এইখানে অবস্থান করছে এবং 0 ডিগ্রি থেকে রবি এখানে অবস্থান করছে, ধরে নেওয়া যাক 7 ডিগ্রি 31 মিনিটে। তাহলে আমরা কিন্তু এখানে রবিকে তুঙ্গস্থ হিসেবে মান্যতা দেব। ধরা যাক মঙ্গল এখানে অবস্থান করছে কারোর জন্মছকে 0 ডিগ্রি থেকে 19 ডিগ্রি 14 মিনিটে। তাহলে 19 ডিগ্রি 14 মিনিটে থাকলে কি হচ্ছে না, মঙ্গল তুঙ্গস্থ হয়ে অবস্থান করছে। আচ্ছা, ধরা যাক বৃহস্পতি এখানে অবস্থান করছে 2 ডিগ্রি 13 মিনিটে। এখানে বৃহস্পতি, তাহলে বৃহস্পতি এখানে তুঙ্গস্থ হয়ে অবস্থান করছে। শনি ধরা যাক 14 ডিগ্রি 20 মিনিট অবস্থান করছে, তাহলে এখানে শনি কিন্তু তুঙ্গস্থ হয়ে অবস্থান করছে। শুক্র 7 ডিগ্রি 21 মিনিট অবস্থান করে, তাহলে এখানে শুক্র কিন্তু তুঙ্গস্থ হয়ে অবস্থান করছে। আচ্ছা, চন্দ্র ধরুন এখানে অবস্থান করছে 1 ডিগ্রি 20 মিনিটে, তাহলে চন্দ্র এখানে কিন্তু তুঙ্গস্থ হয়ে অবস্থান করছে। আচ্ছা, বুধ ধরা যাক 5 ডিগ্রি 30 মিনিট অবস্থান করছে, তাহলে বুধ কিন্তু এখানে তুঙ্গস্থ হয়ে অবস্থান করছে। আচ্ছা, কেতু ধরা যাক 24 ডিগ্রি 19 মিনিটে অবস্থান করছে, তাহলে কেতু কিন্তু তুঙ্গস্থ হয়ে অবস্থান করছে এই রাশিতে। রাহু ধরা যাক ঠিক একইভাবে 24 ডিগ্রি 19 মিনিটে অবস্থান করছে, তাহলে রাহু কিন্তু এই ঘরে তুঙ্গস্থ হয়ে অবস্থান করছে। এইভাবে কিন্তু আপনাদেরকে গ্রহগণ কোন কোন রাশিতে গিয়ে তুঙ্গস্থ হচ্ছে সেটিকে কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। এরপর গ্রহগণ কোন কোন রাশিতে গিয়ে নিচস্থ হয়। হ্যাঁ, আরেকটা কথা মনে রাখতে হবে যে তুঙ্গস্থ, এটা আপনারা লিখে নিন যে তুঙ্গস্থ গ্রহ যে ভাবে অধিপতি হবে এবং যে ভাবে অবস্থান করবে, দুই ভাবেরই শুভ ফল প্রদান করবে। ঠিক আছে, এটা কিন্তু আপনাদেরকে মানে
বুঝে নিতে হবে যে তুঙ্গস্থ গ্রহ যে ভাবের অধিপতি হবে এবং যে ভাবে অবস্থান করবে দুই ভাবেরই শুভ ফল প্রদান করবে সেই তুঙ্গস্থ গ্রহটি। তাহলে এটাকেও আমি একটা উদাহরণস্বরূপ দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ধরা যাক, দেখুন আমি রবিকে দিয়েই দেখাচ্ছি। ধরা যাক একটি মেষ লগ্নের জন্মছক। রবি রবি হচ্ছে সিংহ রাশির অধিপতি। তাহলে সিংহ রাশিটি মেষ লগ্নের সাপেক্ষে পঞ্চম ভাবের অধিপতি হচ্ছে রবি। দেখুন মেষ লগ্ন, দেখুন এখানে 1 লেখা আছে, তার মানে হচ্ছে মেষ লগ্ন। তাহলে 1 2 3 4 5, তাহলে 5 নম্বর ঘরের অধিপতি, 5 নম্বর যে ঘরটা সেখানে কিন্তু সিংহ রাশি পড়েছে। তাহলে সিংহ রাশির অধিপতি হচ্ছে রবি। সেই রবি ধরা যাক এইখানে অবস্থান করছে। তাহলে রবি যদি এখানে অবস্থান করে, রবি যদি এখানে ধরা যাক, রবি কত ডিগ্রি থেকে কত ডিগ্রি পর্যন্ত তুঙ্গস্থ হয় না, 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রি পর্যন্ত তুঙ্গস্থ হয়। তাহলে রবি ধরা যাক এখানে 5 ডিগ্রি 14 মিনিটে অবস্থান করছে। তাহলে রবি এখানে তুঙ্গস্থ হয়ে অবস্থান করছে। তাহলে রবি এই লগ্ন ভাবেরও শুভ করবে এবং এই পঞ্চম ভাবেরও শুভ ফল দেবে। এইভাবে কিন্তু আগের যে আপনাদেরকে বিচার করার যে সূত্রটা বললাম, যে ফর্মুলাটা বললাম, যে তুঙ্গস্থ গ্রহ যে ভাবের অধিপতি হবে, তুঙ্গস্থ গ্রহটি যে ভাবের অধিপতি হবে এবং সে যে ভাবে গিয়ে বসবে, সেই দুই ভাবেরই কিন্তু সে শুভ ফল প্রদান করে থাকে। এইভাবে কিন্তু বিচারগুলি হয়ে থাকে আমাদের জ্যোতিষশাস্ত্রে। তো আপনাদেরকেও কিন্তু এইভাবে জিনিসগুলো কিন্তু বুঝতে হবে। আচ্ছা, এবার আসা যাক যে গ্রহগণ কোন কোন রাশিতে গিয়ে এবং কত অংশের মধ্যে তারা তুঙ্গস্থ হয়ে থাকে, নিচস্থ হয়ে থাকে। আবার একটা জন্মছক এঁকে নিলাম। দেখুন এবার প্রত্যেকটি গ্রহ কোন কোন, আমরা দেখলাম কোন কোন রাশি দিকে তুঙ্গস্থ হয় এবং কোন কোন রাশি দিকে কত অংশের মধ্যে গিয়ে তুঙ্গস্থ হয়। তাহলে আমি আবার কিন্তু রাশির নাম লিখছি না, আশা করি আপনারা রাশির নামটা বুঝতে পারবেন কোন কোন ঘরগুলি কোন কোন রাশির মধ্যে পড়ছে। আচ্ছা, রবি এই মেষ রাশিতে তুঙ্গস্থ হয়েছিল 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রির মধ্যে। সবসময় মনে রাখবেন একটা কথা, যেটা হচ্ছে, এটা কিন্তু থাম রুল, সেটি হচ্ছে গ্রহগণ যে ভাবে গিয়ে বা যে রাশিতে গিয়ে তুঙ্গস্থ হয়, ঠিক কিন্তু তার সপ্তম যে রাশিটি, সেই রাশিতে গিয়ে কিন্তু সে নিচস্থ হয়ে যাবে। সুতরাং দেখুন, রবি যদি এই মেষ রাশিতে গিয়ে তুঙ্গস্থ হয়েছিল, তাহলে মেষ রাশি থেকে সপ্তম রাশি অ্যান্টি ক্লকওয়াইজ অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীতে গুনলে পরে দেখুন 1 2 3 4 5 6 7, এই তুলা রাশিতে গিয়ে পরে কিন্তু রবি নিচস্থ হয়ে যায় ঠিক একই অংশে 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রির মধ্যে কিন্তু রবি তুঙ্গস্থ হয়ে যাবে, এই নিচস্থ হয়ে যাবে। ঠিক একইভাবে প্রত্যেকটি গ্রহ কিন্তু আপনাদেরকে নিচস্থ হবে এবং একই অংশে ক্যালকুলেট করতে হবে। রবির পর আসছে চন্দ্র। চন্দ্র বৃষ রাশিতে তুঙ্গস্থ হয়েছিল, চন্দ্র ঠিক তার সপ্তম অর্থাৎ বৃশ্চিক রাশিতে একই অংশে চন্দ্র নিচস্থ হয়ে যাবে। আচ্ছা, রবির পর চন্দ্র, চন্দ্রের পর মঙ্গল। মঙ্গল মকরে তুঙ্গস্থ হয়েছিল, কর্কটে নিচস্থ হয়ে যাবে একই অংশে 0 ডিগ্রি থেকে 28 ডিগ্রি পর্যন্ত। মঙ্গলের পর বুধ। বুধ কন্যায় তুঙ্গস্থ হয়েছিল, মিনে নিচস্থ হয়ে যাবে 0 ডিগ্রি থেকে 15 ডিগ্রি পর্যন্ত। বুধের পর বৃহস্পতি। বৃহস্পতি কর্কটে তুঙ্গস্থ হয়েছিল, মকরে এসে বৃহস্পতি নিচস্থ হয়ে যাবে একই অংশের মধ্যে। বৃহস্পতির পর শুক্র। শুক্র মিনে তুঙ্গস্থ হয়েছিল, কন্যায় এসে শুক্র কিন্তু নিচস্থ হয়ে যাবে একই অংশের মধ্যে। শুক্রের পর শনি। শনি তুলায় তুঙ্গস্থ হয়েছিল, মেষে শনি কিন্তু নিচস্থ হয়ে যাবে। শনির পর রাহু। রাহু মিথুনে তুঙ্গস্থ হয়েছিল, রাহু কিন্তু ধনুতে নিচস্থ হয়ে যাবে।
একই অংশের মধ্যে। কেতু ধনুতে তুঙ্গস্থ হয়েছিল এবং মিথুনে গিয়ে পরে কিন্তু কেতু নিচস্থ হয়ে যাবে একই অংশের মধ্যে। এইভাবে আপনাদেরকে কিন্তু জিনিসগুলিকে বুঝতে হবে বা শিখতে হবে। তাহলে তুঙ্গস্থ গ্রহগণ যেভাবে অবস্থান করবে এবং যে ভাবের অধিপতি সে দুই ভাবেরই শুভ ফল দেবে, ঠিক তার বিপরীতে এবার আপনাদেরকে বুঝতে হবে নিচস্থ গ্রহগণ যেভাবে গিয়ে অবস্থান করবে এবং যে ভাবের অধিপতি সেই দুই ভাবেরই ফলকে না হ্রাস করবে। এই নিয়মগুলিকে আপনাদের কিন্তু মনে রাখতে হবে। তুঙ্গস্থ গ্রহগণ কি করবে, নিচস্থ গ্রহগণ কি করবে, ঠিক আছে? এইভাবে আপনাদেরকে কিন্তু মনে রাখতে হবে। এরপর আরেকটা ছোট্ট জিনিস বুঝিয়ে দিচ্ছি, তারপর আমি আমার ভিডিওটিকে শেষ করব। দেখুন, আমরা তুঙ্গস্থ এবং নিচস্থ জানলাম, গ্রহগণ কোন কোন রাশি থেকে তুঙ্গস্থ হয় এবং কোন কোন রাশি থেকে নিচস্থ হয়ে থাকে, কত অংশ থেকে কত অংশের মধ্যে। এরপর ছোট্ট একটি জিনিস বুঝো, সেটি হচ্ছে গ্রহের দৃষ্টি। আমাদের 9টি গ্রহ, রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু এবং কেতু। 1 2 3 4 5 6 7 8 9। ঠিক আছে, তো রবি হচ্ছে সপ্তম দৃষ্টি, চন্দ্রের সপ্তম দৃষ্টি, মঙ্গলের চতুর্থ, সপ্তম এবং অষ্টম দৃষ্টি, বুধের সপ্তম দৃষ্টি, বৃহস্পতির পঞ্চম, সপ্তম এবং নবম দৃষ্টি, শুক্রের সপ্তম দৃষ্টি, শনির তৃতীয়, সপ্তম এবং দশম দৃষ্টি, রাহুর পঞ্চম, সপ্তম, নবম এবং দ্বাদশ দৃষ্টি, কেতুর কোনো দৃষ্টি নেই, নো। ঠিক আছে, কেতুর যেহেতু মস্তক নেই বলে কেতুর কিন্তু কোনো দৃষ্টিও ধরা হয় না। তাহলে এই দৃষ্টিগুলো কিন্তু আমাদেরকে কিন্তু এইভাবে এই নাম্বার ওয়াইজ কিন্তু মনে রাখতে হবে। ধরা যাক একটা উদাহরণ দিয়ে দিই, লাস্ট একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, লাস্টে আমি একটি উদাহরণ দিয়ে দিচ্ছি। দেখুন কিভাবে দৃষ্টিকে গুনতে হয়। দৃষ্টি গোনারও কিন্তু নিয়ম আছে। গ্রহগণ যদি রেট্রোগ্রেড থাকে, বলা হয় যে মানে যে জন্মছককে আপনি ব্যবহার করছেন, জন্মছক সাধারণত 3 প্রকার হয়ে থাকে, ইস্ট ইন্ডিয়ান, নর্থ ইন্ডিয়ান এবং সাউথ ইন্ডিয়ান। এবার আপনি যদি এইরকম জন্মছককে ব্যবহার করেন, এটাকে বলা হচ্ছে ইস্ট ইন্ডিয়ান হরোস্কোপ। আপনি যদি এইরকম জন্মছককে ব্যবহার করে থাকেন, তাহলে এটাকে বলা হচ্ছে নর্থ ইন্ডিয়ান হরোস্কোপ। আপনি যদি এরকম জন্মছককে ব্যবহার করে থাকেন, তাহলে এটাকে বলা হচ্ছে সাউথ ইন্ডিয়ান হরোস্কোপ। ঠিক আছে, এটা হচ্ছে ইস্ট ইন্ডিয়ান, এটা হচ্ছে নর্থ ইন্ডিয়ান, এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান। এটা বুঝতে হবে। ইস্ট ইন্ডিয়ান হরোস্কোপ অলওয়েজ অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীতে গোনা হবে। নর্থ ইন্ডিয়ান হরোস্কোপও ঠিক তাই। সাউথ ইন্ডিয়ান হরোস্কোপ হচ্ছে ঘড়ির কাঁটার সাথে গোনা হবে। এই কাউন্টিং সিস্টেমগুলো কিন্তু আমাদেরকে বুঝতে হবে। এবার আপনি যে হরোস্কোপকে ব্যবহার করছেন তার উপর ডিপেন্ড করবে গ্রহদের দৃষ্টিটা কীভাবে আপনি কাউন্ট করবেন। এমন নয় যে ধরুন আপনি সাউথ ইন্ডিয়ান হরোস্কোপ ব্যবহার করছেন আর আপনি অ্যান্টি ক্লকওয়াইজ গুনে দিলেন, তাহলে কিন্তু জিনিসটা ভুল হবে। ঠিক আছে, আচ্ছা দেখুন, আমি ইস্ট ইন্ডিয়ান হরোস্কোপের মধ্যে দিয়ে জিনিসটাকে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি।
ধরা যাক রবির সপ্তম দৃষ্টি, রবি এইখানে বসে আছে, এই ঘরটাতে রবি বসে রয়েছে। এবার রবির সপ্তম দৃষ্টি আমি কি করে গুনবো না, রবির সপ্তম দৃষ্টি যেখান থেকে রবি বসে রয়েছে সেখান থেকে সপ্তম ঘর 1 2 3 4 5 6 7, রবি এই ঘরটাতে দৃষ্টি দিচ্ছে। আচ্ছা, এরপর আসছি চন্দ্রেরও ধরুন চন্দ্র এই ঘরে বসে রয়েছে, তাহলে চন্দ্রেরও সপ্তম দৃষ্টি, তাহলে চন্দ্র যেখানে অবস্থান করছে সেইখান থেকে সপ্তম ঘর অর্থাৎ 1 2 3 4 5 6 7, চন্দ্র এই ঘরটাতে দৃষ্টি দিচ্ছে। রবি চন্দ্র মঙ্গল, ধরা যাক মঙ্গল এইখানে অবস্থান করছে, তাহলে মঙ্গলের কটা দৃষ্টি বলেছিলাম না, চতুর্থ, সপ্তম এবং অষ্টম, 4 7 8, তাহলে মঙ্গল যেখানে বসে আছে সেখান থেকে চতুর্থ ঘর অর্থাৎ 1 2 3 4, এই ঘরটাতে মঙ্গল দৃষ্টি দেবে। 4 5 6 7, এই ঘরটাতে দৃষ্টি দিচ্ছে এবং অষ্টম এই ঘরটাতে দৃষ্টি দিচ্ছে। এইভাবে কিন্তু গুনতে হবে। ঠিক আছে, এইভাবে কিন্তু আমাদেরকে এই দৃষ্টিকে কিন্তু কাউন্ট করতে হবে। এরপর আমি আমার পরবর্তী ভিডিওগুলোর মধ্যে আমি আপনাদেরকে বোঝাবো যে যখন একটা প্ল্যানেট রেট্রোগ্রেড হয় অর্থাৎ বক্রি যেটাকে আমরা বলে থাকি, হামেশাই আপনারা অনেক ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক অ্যাস্ট্রোলজি বন্ধুদের কাছ থেকে হয়তো শুনে থাকবেন যে অমুক গ্রহ বক্রি হচ্ছে, অমুক গ্রহ মার্গী হচ্ছে। মার্গী কথাটাকে বলা হয় ডাইরেক্ট প্ল্যানেট এবং বক্রি কথার অর্থটাকে বলা হয় রেট্রোগ্রেড প্ল্যানেট। ঠিক আছে, তাহলে এই দুটো বিষয় কি কি, কখন সেটা হয়ে থাকে এবং কোনো একটা গ্রহ বক্রি হলে বা ডাইরেক্ট হলে তারা কি কি ফলাফল দেয় সেগুলি আমি আমার আগামী ভিডিওগুলোর মধ্যে তুলে ধরার চেষ্টা করব। আপাতত আপনাদেরকে যে জিনিসগুলিকে বোঝালাম সেই জিনিসগুলি আপনারা ভালোভাবে প্র্যাকটিস করবেন এবং যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে অবশ্যই কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু অবশ্যই আপনারা আমাকে ফোন করে কিন্তু অবশ্যই জিজ্ঞেস করতে পারেন, কোনো অসুবিধার ব্যাপার নেই। তো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে কিন্তু অবশ্যই প্রেস করতে ভুলবেন না, যাতে আমি যখন আমার নতুন যে ভিডিওগুলি আপলোড করব সবার আগে নোটিফিকেশানগুলি আপনাদের কাছে চলে আসবে। এবং অবশ্যই যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে শেয়ার করতেও কিন্তু ভুলবেন না। আজকের মতন এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।